হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমাদের কিন্তু 500 প্লাস সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। আর এর পিছনে পুরো ক্রেডিট আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া আসলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তো আশা করি আপনারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এবং যারা নতুন তারাও আমাদের সাপোর্ট করবেন। আজকে আমি কথা বলবো আইফোন এয়ার নিয়ে। বাকি মডেলগুলো কম বেশি সবাই চেনে, তাই ওগুলো নিয়ে কথা আরও পরে বলবো। প্রথমেই যদি বক্স নিয়ে বলি, তাহলে এর বক্স অ্যান্ড আনবক্সিং নিয়ে বলার কিছুই নাই। খুবই পাতলা একটি বক্স, এর ভিতর ফোনটা পাবেন আর চার্জিং কেবলটা পাবেন। ইউএস ভেরিয়েন্টে সিম ইজেক্টর টুলও পাবেন না, আর গ্লোবাল ভেরিয়েন্টে সিম ইজেক্টর টুল পাবেন। আর যাবতীয় কাগজপত্র থাকতেছে, অ্যাপেলের স্টিকারটা আর পাবেন না। যদি ডিজাইন নিয়ে বলি, তাহলে ফোনটা 4টে কালারে পাওয়া যায়: স্পেস ব্ল্যাক, ক্লাউড হোয়াইট, লাইট গোল্ড, স্কাই ব্লু। তবে সবথেকে পরিচিত মডেল ক্লাউড হোয়াইট, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এর দৈর্ঘ্য 156.2 মিলিমিটার, প্রস্থ 74.7 মিলিমিটার এবং থিকনেস 5.64 মিলিমিটার। অনেকে বলতেছে এটা সুপার স্লিম টাইপের ফোন, বাট আমি এটাকে সুপার স্লিম বলবো না, কারণ পৃথিবীর সব থেকে সুপার স্লিম ফোনটা হচ্ছে 4 মিলিমিটারের। তো এটা 5.64 মিলিমিটার, যেখানে এটা ওই ফোনের থেকে 1.64 মিলিমিটার বেশি থিক। আর ওজনের বেলায় এর ওজন 165 গ্রাম, যা আসলে আমার বেশি লেগেছে। এর ওজন 130 গ্রামের মধ্যে থাকলে আমার মনে হয় ঠিকঠাক ছিল, কারণ এটা অনেক পাতলা একটা ফোন। যাই হোক, ফোনটা কিন্তু হালকা। এর বডিটা গ্রেড 5 টাইটেনিয়াম ফ্রেম দিয়ে তৈরি, যা যথেষ্ট শক্ত। আপনি চাইলে হাত দিয়ে শক্তি প্রয়োগ করে ফোনটা বাগাতে পারবেন, তবে ফোনটা বেন্ড হবে না, আবার সোজা হয়ে যাবে। এর ব্যাকে সিরামিক শিল্ড এর প্রোটেকশন গ্লাস রয়েছে ও ফ্রন্টে সিরামিক শিল্ড 2 এর গ্লাস প্রোটেকশন রয়েছে, যা যথেষ্ট শক্ত। ডে টু ডে লাইফের জন্য ঠিকঠাক রয়েছে, তবে আপনি আবার হাত দিয়ে জোরে করে আছাড় মারলে এসব কিছুই খাটবে না। এখানে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং রয়েছে। আমার মনে হয় এখানে IP69 রেটিং দেওয়া উচিত ছিল। ও হ্যাঁ, এত কিছু বলতে গিয়ে দামই বলিনি। এর বেস ভেরিয়েন্ট 8/256 GB আনঅফিসিয়ালি বাংলাদেশে 1,70,000-এর কাছাকাছি টাকায় পেয়ে যাবেন। মাথায় রাখবেন, এটা কিন্তু এক ক্যামেরার ফোন, তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে, বলছি এক এক করে সবগুলো। এখন আসি ডিসপ্লেতে। এর চিন বেজেল নিয়ে বলার কিছুই নেই, টোটালি বেজেললেস সিমেট্রিক্যাল ডিসপ্লে। সামনে থেকে বুঝতেই পারবেন না এটা আইফোন এয়ার না আইফোন 17 প্রো ম্যাক্স। আর উপরে একটা বড় নচ রয়েছে, যা আইফোনের সব মডেলেই থাকে। এর ডিসপ্লেটা এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, এক কথায় এলটিপিও ওলেড ডিসপ্লে, যার সাইজ 6.5 ইঞ্চ, রেজলিউশন 1260x1036 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি প্লাস, অ্যাসপেক্ট রেশিও 19.5:9, স্ক্রিন টু বডি রেশিও 89.9%। এটা HDR10 সাপোর্ট করে, তবে এতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট এবং 3000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের কালার আউটপুট নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দেখে আপনারা মজা পাবেন, কিন্তু এতে কমতি থাকতেছে এই যে এখানে HDR10 প্লাসের সাপোর্ট নেই এবং এটা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যেখানে এটা 2K এর একটি ডিসপ্লে হওয়া উচিত ছিল। অ্যাপেল এখানে অ্যান্টি রিফ্লেকশন গ্লাস ব্যবহার করেছে, যার জন্য এই ফোনগুলোতে রিফ্লেকশন এবার কম করে হচ্ছে, যা চেক করে দেখেছি আগের আইফোন 16 এর থেকে রিফ্লেকশন কম হচ্ছে। বাট স্টিল এটা S25 আলট্রার সমতুল্য না। গ্যালাক্সি S25 আলট্রা এর মতো হতে হলে অ্যাপেলকে আরও পরিশ্রম করতে হবে। এবং এটা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যেখানে এটা 2K এর একটি ডিসপ্লে হওয়া উচিত ছিল। এবার আসি ক্যামেরাতে। এর ব্যাকে একটাই ক্যামেরা রয়েছে, যা 48 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের মেইন ক্যামেরা। এতে কিন্তু ওআইএস রয়েছে, তবে মেগাপিক্সেল নিয়ে কিছু কথা আছে, যা একটু পরেই বলতেছি। এটাতে সর্বোচ্চ 4K 60 FPS এবং 1080p-তে 240 FPS-এ ভিডিও করতে পারবেন। এখানে বিভিন্ন মোড পাবেন, যেমন কন্টিনিউয়াস শুটিং, ব্রাস্ট ম্যাক্রো, অ্যাপেল প্রো র এইচডিআর ভিডিও, ম্যাক্রো ভিডিও, প্রো রেস, অডিও জুম। তাছাড়াও আরও কমন কিছু মোড রয়েছে। এগুলো ছিল স্পেক। এখন যদি প্র্যাকটিক্যালি বলি, এর ছবির কোয়ালিটি এক কথায় দাম অনুযায়ী ভালো না, কারণ এই দামের একটা ফোনে আপনি মাত্র একটা মেইন ক্যামেরা পাচ্ছেন, যাতে ওআইএস রয়েছে। এখানে অ্যাটলিস্ট একটা 48 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকা উচিত ছিল। আর আমাদের দেশের কিছু জানামানা বড় ইউটিউবার এই ফোনের ফার্স্ট ইমপ্রেশনে আইফোন 17 প্রো ম্যাক্সের ছবির সাথে এই আইফোন এয়ারের ছবি দেখিয়ে বলে এর ছবি বড় ভাইদের ছবির কাছাকাছি। আর অনেকগুলো
ক্যামেরার প্রয়োজন না হলে এর ক্যামেরাটি আপনাকে ভালোই সন্তুষ্ট করবে। তবে উনি এটাও বলেছেন এই প্রাইজে যেখানে ভিভো X200 আলট্রা এর মতো খেলোয়াড় রয়েছে সেখানে এই প্রাইজে এই এক ক্যামেরার ফোন কেনা উচিত কিনা তা চিন্তার বিষয়। বাট আমার কথা ওইটা না, কথা হচ্ছে উনি কেন বলল এর ক্যামেরা আপনাকে সন্তুষ্ট করতে পারবে। তাহলে এখন আমি আপনাদেরকে আইফোন 17 এর সাথে এই আইফোন এয়ার এর ছবি কম্পেয়ার করে দেখাচ্ছি, দেখে বলেন আমি ঠিক না উনি ঠিক, এর ছবি কতটা ভালো। তার থেকেও বড় কথা এখানে অ্যাপেল A19 Pro SoC রয়েছে যা কিন্তু আইফোন 17 Pro Max-এও রয়েছে। তো আইফোন 17 Pro Max-এর 4K 120 fps এ ভিডিও করা গেলেও এটাতে কিন্তু 4K 120 fps এ ভিডিও করা যায় না। এটা কিন্তু সম্পূর্ণ সফটওয়্যারের খেলা। যন্ত্র আছে, চাইলেই অ্যাপেল 4K 120 fps মুড দিতে পারত, বাট তারা তা না দিয়ে কমতি করে ফেলেছে। আবার আপনারা অনেকেই জানেন এখানে 1:1 অর্থাৎ স্কোয়ার টাইপের সেন্সর ব্যবহার করা হয়েছে, যে জন্য আপনি যখন লম্বা বা ল্যান্ডস্কেপ করে ছবি তুলবেন তখন কিন্তু এর ফুল সেন্সর কাজে লাগবে না ছবি তুলতে। এর 50 থেকে 60 ভাগ সেন্সরই তখন কাজে লাগবে ছবি তুলতে। তো আপনি সহজেই বুঝতে পারতেছেন এখানে 48 মেগাপিক্সেল কখনো ইউজই হচ্ছে না, 25 থেকে 30 মেগাপিক্সেলের সেন্সর ইউজ হচ্ছে, যার জন্য ছবির শার্পনেস স্বাভাবিকভাবেই কম পাবেন। আর অতিরিক্ত সেন্সর কিন্তু সবসময় অপচয় হচ্ছে। আমার মনে হয় লম্বা সেন্সর অর্থাৎ 3:4 সাইজের সেন্সরই এখানে দেওয়া উচিত ছিল, তাহলে এখানে পুরো 48 মেগাপিক্সেল ইউজ করা যেত এবং ছবির শার্পনেস ও ডিটেইল আরও ভালো পাওয়া যেত। এর ফ্রন্ট ক্যামেরাটা 18 মেগাপিক্সেলের 1.9 এফএসআরের, এতেও ওআইএস রয়েছে, এটাতেও সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। আর ছবির ক্ষেত্রে ওই আগের মতোই আইফোন 17 এর কাছাকাছি বলতে পারেন, তবে আইফোন 17 এর থেকে কিছুটা খারাপ। তবে ছবির কালার ভালো হলেও ছবির ডাইনামিক রেঞ্জ, হাইলাইট, ব্যালেন্স দাম অনুযায়ী কিন্তু মোটেই ঠিক নেই। তবে তাই বলে যে চলনসই ছবি পাবেন না বা ছবি ভালো পাবেন না তা না, দাম অনুযায়ী ছবি ভালো পাবেন না, আর ভিডিওতেও কমতি থাকতেছে অবশ্যই। এই ফোনটা পাওয়া যায় 8/256, 8/512 ও 8/1TB স্টোরেজে, যার র্যাম টাইপ LPDDR5X ও রোম NVMe যা অ্যাপেলের নিজস্ব। কোনো আলাদা এসডি কার্ড স্লট নেই, আর ইউএস ভেরিয়েন্টে তো সিম কার্ড স্লটই নেই। এবার এই ফোনের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, তা হলো হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এখানে iOS ভার্সন 26 রয়েছে, আর SoC আছে অ্যাপেল A19 Pro যা হেক্সাকোর অর্থাৎ 6 কোরের SoC। এটা 64 বিটের 3 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি SoC। এর গ্রাফিক্সে অ্যাপেল GPU রয়েছে যা 6 কোর। এত কিছু ছিল শুধু স্পেক, আর প্র্যাকটিক্যালি বললে এর পারফরমেন্সের রেজাল্ট খুবই বাজে। এর কারণ হিট, এত পাতলা হওয়ার জন্য এই ফোনে প্রপার হিট ম্যানেজমেন্ট সিস্টেম নেই, যার জন্য ফোনটা থার্মাল থ্রোটল করে। আমার মনে হয় এটা দিয়ে আপনি ডিম ভেজেও খেতে পারবেন। যখন এর বেঞ্চমার্ক স্কোর চেক করা আমরা শুরু করলাম তখন এটা অনেক গরম হয়, যে জন্য এর বেঞ্চমার্ক স্কোর আইফোন 17 এর থেকেও কম আসে। পরে ঠান্ডা করার জন্য একে আমরা ফ্রিজে রাখি সিরিয়াসলি। তারপর ঠান্ডা অবস্থায় বেঞ্চমার্ক স্কোর চেক করার পর দেখলাম রেজাল্ট কিছুটা ভালো আসলো, বাট স্টিল এটা আইফোন 17 এর থেকেও কম। এখন বুঝতেই পারতেছেন আইফোন 17 এ অ্যাপেল A19 SoC রয়েছে, আর আইফোন এয়ারে রয়েছে A19 Pro। A19 Pro এর রেজাল্ট হওয়া উচিত ছিল আইফোন 17 Pro Max এর কাছাকাছি, যেখানে আইফোন 17 এর থেকে আপনি খারাপ রেজাল্ট পাচ্ছেন, অথচ আইফোন 17 এর দাম কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি। তো এখানে আপনি A19 Pro এর দাম দিয়ে A19 SoC এর থেকেও খারাপ রেজাল্ট পাচ্ছেন। তবে তাই বলে এইটা ভেবেন না এইটা দিয়ে আপনি হেভি গেমিং বা ভারী কাজ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু হেভি হিটের জন্য পারফরমেন্স ড্রপ করবে, যার জন্য ফ্ল্যাগশিপ টাইপের পারফরমেন্সটা পাবেন না। আর বেশি হিট কিন্তু ফোনের ব্যাটারিকেও ড্যাম করে, অর্থাৎ যেমন ফোনের ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, তেমনি ব্যাটারির হেলথ দ্রুত নষ্ট হবে। এখানে কিন্তু 3149 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যা এই যুগের সাথে একেবারেই বেমানান এবং অনেক কম হয়ে যায়, কারণ এই যুগে এসে অনেক ফোনে 8000 mAh, এমনকি Xiaomi তো তাদের ফোনে 15000 mAh এর একটি ব্যাটারিযুক্ত ফোন নিয়ে এসেছে। তো ফ্ল্যাগশিপ টাইপের বলতে গেলে এর রেজাল্ট খুবই খারাপ। এতে 20 ওয়াটের ওয়্যারলেস এবং 20 ওয়াটের ওয়্যার চার্জ সাপোর্ট করে, আর ছোট ব্যাটারি হওয়ার জন্য 30 মিনিটে 50% মতো চার্জ হয়। এর ব্যাটারিটা টেনে টুনে আপনার একদিন চালাতে কষ্ট হয়ে যাবে, আর হেভি ইউজারদের দিনে অন্তত 2 বার চার্জ করতে হবে অবশ্যই, কারণ ফোনটা যত হেভি ইউজ করবেন তত গরম হবে এবং ব্যাটারি তত দ্রুত ড্রেইন করবে। তাছাড়াও এর
ডিসপ্লেটা অনেক বড় এবং ব্রাইটনেসও অনেক বেশি, যার জন্য ব্যাটারিটা আরও বেশি লাগবে। এতে 4.5 ওয়াটের রিভার্স চার্জ সাপোর্ট করে, যা পৃথিবীতে এই প্রথম। মানে আইফোনে প্রথম আর কি। নেটওয়ার্ক এ কথা বললে এটা 5G একটি ফোন। গ্লোবাল ভেরিয়েন্টে একটা eSIM ও একটা সিম কার্ড স্লট রয়েছে, তবে ইউএস ভেরিয়েন্টের দুটোই eSIM রয়েছে। এতে ওয়াইফাই 7, ব্লুটুথ 6, জিপিএস, NFC, হটস্পট, ইউএসবি, ম্যাস স্টোরেজ সাপোর্ট থাকতেছে। রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ, ফেস আইডির মতো কমন সেন্সর সমূহ। এতে কিন্তু ডুয়েল স্পিকার বা বটম স্পিকার নাই, এর ইয়ারপিসটাই এর স্পিকার হিসেবে কাজ করে, যা একটি খারাপ দিকের। তো ভালো খারাপ সব কিছুই বললাম। এখন উল্লেখ করে যদি বলতে হয় তাহলে এর ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, এক কথায় সবগুলো মেইন পয়েন্টেই সমস্যা রয়েছে। এখন যদি বলেন এটা কেনার উপযুক্ত কিনা, তাহলে আমি বলবো এটা কোনো পাগলই কিনবে। এটা অ্যাপেলের একটা ফ্লপ মডেল হতে চলেছে। এটা না কিনে এর সাথে আরও কিছু দিয়ে 1 মাস পর আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স কিনেন, অথবা অল্প টাকায় ভালো কিছু পেতে চাইলে আইফোন 17 কিনেন, ওটাও এর থেকে ভালো হবে। আর যদি আপনার ফ্ল্যাগশিপ টাইপের রেজাল্টই চাই, এই বাজেটের ভিতর ভালো ক্যামেরাযুক্ত, তাহলে বলবো 1,35,000 থেকে 1,50,000 টাকার মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে নেন, বেশ ভালো হবে। ওই ফ্লেক্স করার জন্য মনে হয় না আইফোন এয়ার নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে। আমি তো বাসায় সেফলি